প্রিয় বন্ধুরা, জাতির সামনে এখন প্রশ্ন হইল কি যে এনসিপির নেতারা কি দেশ থেকে পালিয়ে যেতে চাচ্ছে বা নিরাপদে সেফ এক্সিট চাচ্ছে? এনসিপি কি ভেঙে গেল? না, এনসিপি তো হইয়া পড়ছে। এটা আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে জানাইছি যে এনসিপি এবং জামায়াত এখন জিন্দালাস। এটা গতকালকের ভিডিওতে বিস্তারিত বলেছি, কিন্তু আজকে বলতেছি যেটা যে কারণে যে 5ই আগস্ট হল গণ অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি। সেই অনুষ্ঠান কোটি 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 টাকা খরচ করিয়া সরকারিভাবে পালন করা হয়েছে মানিক মিয়া এভিনিউতে। তো সেই বিজয় দিবসে বা বিজয় উৎসবের বা গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার হল এনসিপি বা যে আচ্ছা সেই এনসিপি এই অনুষ্ঠানে নাই, তারা কক্সবাজার চলে গেছেন। আচ্ছা, তারপরে এটা দু একটা পত্রিকায়, মূল স্ট্রিম পত্রিকাতেও লেখা হয়েছে যে তারা সেখানে যেমন হাসনাত, সার্জিস, নাসির, তারপরে যারা এই যে এরা সবাই যারা ওখানে গেছে, এনসিপির মূলত যে কয়েকজন পরিচিত মুখ আছে দেশব্যাপী, তার মধ্যে যারা কক্সবাজার চলে গেছে এরাই তো, এরা ছাড়া আর বাকি থাকে নাহিদ আর আক্তার। 10 জনের নাম যদি নেন এনসিপির, তার মধ্যে কক্সবাজার যারা চলে গেছে 5 জন তারা। আচ্ছা, যখন এটা মিডিয়ায় চলে আসলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেল যে তারা ওখানে ওই যে পিটার ডি হাস, একসময় যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিল, অনেক কারণে উনি বিতর্কিত, তো যাই হোক, এখন আবার আমরা বিভিন্ন তথ্যসূত্রে জানতে পারছি যে এরা আমেরিকায় চলে যাওয়ার জন্য, তারা আমেরিকায় ভিসা পাওয়ার জন্য তারা এই লবিংটা করতেছে। তারা 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে যারা সেই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন, তারা কিন্তু সবাই দেশ ত্যাগ করে চলে গেছিল জিয়াউর রহমানের সহযোগিতায়। তবে তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি মাকরি দেওয়া হয়েছিল, শেষ কিন্তু তারা দেশে ছিল না কেউ, এটা সত্য। এখন আমরা শুনতেছি যে এরা সেই রকম ইউরোপ আমেরিকায় চলে যাওয়ার জন্য তারা একটা প্ল্যান করছে, কারণ তারা বলতে চায় তো যে 5 জন গেছে তাদেরকে এনসিপি থেকে আবার শোকজ করা হয়েছে। আচ্ছা, হাসনাত, সার্জিস, নাসির, যারা ডাক্তার যারা, এদেরকে যদি শোকজ করে প্রকাশ্য, তারা উত্তরও দিছে দেখলাম। তাদেরকে যে সরাসরি আইসের 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছিল, তারা তো এখনো কক্সবাজারেই কেউ কেউ অবস্থান করতেছে। তারা ফেসবুকে বা কারো মাধ্যমে উত্তর দিচ্ছে, তারা আত্মপক্ষ সমর্থন করছে। সেখানে দেখলাম হাসনাত আব্দুল্লাহ যে পোস্টে লিখছে, তাতে স্পষ্টতই এনসিপি আর নাই, এনসিপি ভেঙে গেছে। এদেরকে এইভাবে শোকজ করছে পাবলিকলি, তারা উত্তরও দিচ্ছে পাবলিকলি।
হাসনাত আব্দুল্লাহ হতাশা প্রকাশ করছে এবং বলছে যে আমরা যে স্পিরিট নিয়ে জীবন বাজি রেখা বা যে বীর শহীদরা জীবন দিয়েছে, আহত হয়েছে, আমরা নেতৃত্ব দিয়েছি, কিন্তু এই ঘোষণাপত্রে আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই। আমরা যা যা চেয়েছিলাম তার কিছুই নাই, শুধুমাত্র একটা গোষ্ঠী বা একটা দলের কথা মতো এটা লেখা হয়েছে। ওটা বিএনপির দিকে ইঙ্গিত করছে যে তারা যা বলছে তাই লিখছে। কাজেই এটা হাসনাত বলছে যে আমরা 4 তারিখেই এটা জানছি, দেখছি যে কি ঘোষণাপত্রটা পাঠ করা হবে। এই কারণে আমাদের সেখানে থাকা সম্ভব হয় নাই, আমরা বর্জন করেছি। তাহলে বর্জন করলে তো এনসিপি দল হিসেবে সবাই বর্জন করা উচিত ছিল, কিন্তু ওরা একমত হইতে পারে নাই, নাহিদ আক্তারের সাথে একমত হইতে পারে নাই। মূল কথা হলো এটা, তারা সরে গেছে, বর্জন করছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এনসিপি ভেঙে গেছে, 2 ভাগ হয়ে গেছে। 1 2 নম্বরে তারা আর ঘুরে উঠে দাঁড়াইতে পারবে না, তাদের দলও নিবন্ধন পাইব কিনা সন্দেহ আছে, নির্বাচনে দাঁড়াবে না। তারা এখন সেফ এক্সিট, অর্থাৎ এদেশে তাদের অনেক শত্রু, ব্যক্তি শত্রু হয়ে গেছে। কাজেই তারা নিজেদেরকে এই দেশে নিরাপদ মনে করে না। এই জন্য শুনতেছি যে যারা কক্সবাজার গেছিল তারা ওই মুহূর্তে পিটার ডি হাস ওখানে উপস্থিত থাক বা না থাক, কারণ যে পত্রিকাগুলা এটা বলছিল, প্রকাশ করেছিল, তো তারা তো যে পত্রিকাগুলো এটা প্রকাশ করেছিল তারা তো এটা করে নাই, তাদের কথা তো উড্ড করে নাই, তাদের কথা কি করে নাই, উড্ড করে নাই, বা ক্ষমা চায় নাই, বা বলে নাই যে আমাদের পত্রিকা দিয়েছিলাম ভুল হয়েছে। তাহলে এটা আমরা অবিশ্বাসী করবো কিভাবে যে সেখানে পিটার ডি হাস ছিল না থাকলে তো পত্রিকায় ক্ষমা চাওয়ার দরকার ছিল বা সংশোধনী দরকার ছিল। কিন্তু যে মূল স্ট্রিমের পত্রিকাগুলো ছাপছিল তারা কিন্তু তাদের সেই তথ্যে, যে তথ্য তারা দিয়েছে, তারা তাদের জায়গাতেই আছে, তারা একটা প্রত্যাহার করে নাই। কাজে আমরা এটাও ধরেও নিতে পারি যে পিটার ডি হাস ছিল ওখানে বা তার প্রতিনিধি ছিল। তো এখন আসেন যে এই সময়ের সাহসী এই সন্তানগুলা, এদের এই পরিণতি হওয়ার কারণটা কি এবার বলি। এদের এই পরিণতি হওয়ার মূল কারণ হলো জামাত। এরা বুঝতে পারে নাই। যেমন ধরেন এই হাসনাতরা বিগত দিনে খালি মুখ দিয়ে বলছে ফেসবুকে, এই তোরা রাজুতে আয়, হাজার হাজার ছাত্র চোখের পলকে ওখানে চলে গেছে, হাজার হাজার, 5,000, 10,000, 20,000, 50,000। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ছাত্র আছে 20,000, বুয়েটে আছে, জগন্নাথে আছে, এই 7 কলেজে আছে। এই এক জায়গাতে হইলে তো হয়ে যায় লাখ পার হয়ে যায়। তখন যারা যে দাপট দেখাইছে রাজুতে আয়, পাওয়ারটা কি? শুধু ঢাকাতেই, রাজুতে, টিএসসিতেই হাজারে হাজার ছাত্র দৌড়ে চলে আসছে। সেই হাসনাত সার্জিরা এখন ট্রেন ভাড়া করিয়া, টাকা পয়সা দিয়া, এই যে 3 তারিখের যে শহীদ মিনারে প্রোগ্রামটা করলো, 2 ঘন্টায় 100 টাকা ভাইরাল হয়েছে। আর ট্রেন ভাড়া নিছিল লোক আনার জন্য, গাড়ি ভাড়া করছে, গাড়ি আর ট্রেন সরি, ওরা মনে হয় ট্রেন নাই, গাড়ি দেখছি বিভিন্ন জেলার থেকে গাড়ি আসছে। তারপরে লোক হয়েছে সর্বস্ব করলো 1-1,500। আমরা তো দেখেছি যে তারা এত ঢাক ঢোল পিটাইয়া বিশাল একটা প্রোগ্রাম করছে, 1-1,500 লোক হয়েছে। তাও সেই লোকগুলা বেশিরভাগই 100 টাকায় 2 ঘন্টা, এই টাইপের লোক, সব ল্যাংটা পংটা লোক। তাদের পতনটা কিভাবে হইল? এটা কি বললাম, 3 মাস আগেও, 6 মাস আগেও তারা যখন বলছে যে রাজুতে আয়,
টাকাও দেওয়া লাগে নাই কাউরে, হাজার হাজার ছাত্র হুড়মুড় করে গেছে। আর এখন সারা দেশে অভিযান চালাইয়া টাকা পয়সা দিয়া তাদের এখন ওখানে 1-1,500 লোক জমা করতে পারে না। এই পতনটা হওয়ার কারণটা আমি বলে দিই। পতন হওয়ার কারণ হলো এই ছাত্ররা এখনো বুঝতে পারে নাই যে তাদের এই জিন্দা লাশ, গতকালকে বলছি আমি, হওয়ার কারণটা কি। এর মূল কারণ হলো, আমি বলে দিই, ওদের স্পষ্ট করে বলে দিই, বাংলাদেশের মানুষ যখন এইটা মনে করা শুরু করছে যে জামাত মানেই এনসিপি, এনসিপি মানেই জামাত, আর এইটা মনে করার কারণ হলো কি, কারণ হলো জামায়াতে ইসলাম এমন একটা পার্টি, এমন একটা দল, বাংলাদেশে এরা হলো ক্যান্সার, যাকে ছুবে তারই ক্যান্সার হয়ে যাবে। বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামকে মাইনা নাই ভাই, যতই বলেন। দেখেন ওদের 5% সমর্থন, এরা হলো ওই 71-এর রাজাকার, আলবদর, আল শামস বা ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে সংখ্যাটা ছিল, তাদের সন্তান সন্ততি নাতিপুতি মিলাইয়া এখন 5% হয়েছে। তাহলে এই 5%-এর পাওয়ার বেশি, তাহলে বাকি 95% যখন জামাত কৌশলে এই ছাত্র নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, এই যে এনসিপি এখন যারা করে, এদেরকে কৌশলে তারা জামাতি বানাই ফেলল। প্রত্যেকটা অনুষ্ঠানে দেখলাম জামায়াতের আমির সার্জিসের হাত ধরে চুমা খায় বা চুম্মা চাটি দেয়। ইসলামী শরীয় মোতাবেক চুম্মা, এটা খারাপ হিসেবে নিয়েন না। হাসরাতকে ধরে চুম্মা খায়, সার্জিসকে ধরে চুম্মা খাইতেছে, আরো যারা আছে এদেরকে ধরে চুম্মা চাটি খাওয়া শুরু করে দিল জামায়াতের আমির, এবং কোলাকুলি। এবং সেহেতু যে জামায়াত মানে এনসিপি, অর্থাৎ সমন্বয়করা সব ছিল জামাতের, এটা জামাত কৌশলে সারা দেশে প্রচার করে দিল। এবং বাস্তবিতে দেখা গেল কি, এনসিপি যখন প্রোগ্রামগুলো করা শুরু করলো, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার একটা প্রোগ্রাম করলো সেখানেও, এবং এই যে সারা দেশব্যাপী প্রোগ্রাম করলো এনসিপি, সবখানে জামাত শিবির লোক সাপ্লাই দিছে, স্থানীয় জামাত শিবিরকে বলে দিছে, তারা এদের সমাবেশগুলোতে যোগ দিছে। এই 1 বছরের প্রক্রিয়ায় জামায়াত এই নেতৃত্বটারে এমনভাবে কবজা করছিল যে বাংলাদেশের একটা শিশু যে কথা মুখ দিয়ে ফুটেছে, সেও বলা শুরু করেছিল যে জামাত মানে এনসিপি, এনসিপি মানে জামাত। এটা হলো সবচেয়ে বড় এই এনসিপি পতনের মূল কারণ ভাই। তাহলে কি হলো, শিবির ছাড়া বাকি ছাত্র যারা ছিল সব সরে গেল। তার প্রমাণ দেখছেন, গতকাল শিবিরে প্রতিরোধ করছে, এই 5 তারিখে শিবিরে প্রতিরোধ করছে টিএসসিতে বামপন্থী ছাত্র সংগঠন, আর সব সাধারণ ছাত্র, সাথে তো ছাত্র দলও আছে। এখন শিবির তো একঘরে হয়ে গেছে। আর যেহেতু আমাদের এই যারা উল্লেখযোগ্য গত অভ্যুত্থানের ভূমিকা রাখছে বা স্টেক হোল্ডার বা দাবিদার, যে আমরাই মূল নায়ক, কিন্তু তোমরা মূল নায়ক হলে তোমাদের থাকার দরকার ছিল যাতে তোমরা এই 100% জনগণের ভালোবাসা পাও। কিন্তু তোমরা ঢুকে গেলা জামাতের পকেটে। 95% তোমাদের কাছ থেকে সরে যখন গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছো এখন কি অবস্থা, ডাকলে কি হয়, বামপন্থীরা কেউ নাই, ছাত্র দলও কেউ নাই, চরমোনাই পীরের যারা ছিল তারাও নাই। কারণ ইসলামপন্থী দলগুলাও
জামাতিদের সাথেও তাদের বিভেদ আছে, ধর্মীয় ব্যাপারে বিভেদ আছে। তারা কখনোই এক মঞ্চে আসবে না, যতই কৌশল করুক জামাত। এদেরকে ফতোয়া দিয়ে রাখছে জামাতের হলো মওদুদিবাদ, তারা মুসলমান না। কাজেই হেফাজতে ইসলাম চরমনাই বলেন জামাতের সাথে ঐক্য হবে না, ওটা মৌখিক ঐক্য, কখনোই হয় নাই। তারপরে ওই যে এনায়েতুল্লাহ আব্বাসী কত ফতোয়া দিয়ে রাখছে, এরা সবাই দিয়ে রাখছে, হবে না। এই ছেলেগুলা, সাহসী ছেলেগুলাকে আমরা পছন্দ করতেছিলাম। আমরা চাইছিলাম যে সারা দেশের মানুষ এদেরকে মাথায় রাখুক এবং রাখবে, এবং ডাকলে যাতে তারা লোকজন পায়। কিন্তু তারা যে তাদের যে সর্বনাশটা করলো, এটা করছে হলো জামাত। কারণ এই ছেলেগুলার বুঝতে হবে যে এই বাংলাদেশে ধানের শীষ প্রতীক ছাড়া এই জামাত এমপি হইতে পারে নাই। 54 বছর দেশ স্বাধীন হয়েছে, জামাতের টাকা পয়সার অভাব নাই, হাজার হাজার কোটি টাকা, এবং 54 বছর। আমার তো মনে হয় না এই সার্জি শাস্ত্রদের আব্বারও জন্ম হয় নাই। এই জামাত যখন দল গঠন করছে, যখন জামাত প্রতিষ্ঠা হয়েছে, তাহলে এত বছরের একটা দল বাংলাদেশে এখন 5% সমর্থন। কি কারণে? যখন জামাত এটা প্রতিষ্ঠিত করতে পারছে, জামাত করছে তার নিজের স্বার্থে, যে এই সমন্বয়করা আমাদের হাতে চুম্মা, গলায় চুম্মা, কানে চুম্মা, ডেকে কথা বলা, মিটিং করা, মানে যেভাবে যেভাবে কালার করা যায় সেভাবে করছে। যখন দেশবাসী এই 95% বুঝছে যে এরা জামাতের খপ্পরে পড়ছে, অথবা এরা আসলে জামাতেরই শিবিরেরই অংশ, তারা শিবির পরিচয় ছেড়ে দিয়ে তারা সমন্বয়ক পরিচয়ে আন্দোলন করছে, তখন এই 95% সরে গেছে। এখন একমাত্র জামাতকে তারা পাশে পাবে। জামাতকে একমাত্র পাশে নিয়ে তারা কতদূর আগাইব? এর মধ্যেই জামাত একঘরে হয়ে গেছে। এই যে ঘোষণাপত্রটা পাঠ করছে ডক্টর ইউনূস, জামায়াতের কোনো কথা শুনে নাই সেখানে। আমার যেটা সার্জিসরা বলছে এটা সত্য, এখানে জামায়াতের কোনো কথা শোনা হয় নাই। জামাতের ফান্ড থেকে ডক্টর ইউনূস বাড়াই গেছে। জামাত যে ফান্ডটা পাচ্ছিল যে ইউনূসকে রেখে দিব 5 বছর এবং আমরা পাশে থাকব, এবং এনসিপিকেও সেই পরামর্শ দিছিল, এবং এনসিপি জামাতের সুরে কথা বলতে দিয়ে ফেসে গেছে। জামাত যা বলতো এনসিপি তাই বলতো, শিখিয়ে দিত যা সেটাই বলতো, যে সংস্কার ছাড়া, এই ছাড়া, এই ছাড়া, সংবিধান ছাড়া নির্বাচন হবে না। জামাত বলছে হবে না, এনসিপি বলছে হবে না। তার সরকারি দল কোনটা? এনসিপি না? ছিল না, এখন নাই, ছিল না। সরকারে এনসিপির 2জন ছাত্র আছে না, তো ছিল। শেষে ডক্টর ইউনূস দেখল যে আমার বাঁচার কোনো উপায় ভবিষ্যতে নাই যদি আমি তালবাহানা করি, নির্বাচন না দিই। কারণ দেশের জামায়াতের সমর্থন মাত্র 5% দেখা যাচ্ছে, জনগণ আছে 95%ই তাদের এমপি। তাহলে আমি কি 95% লোকের কথা শুনবো না জামায়াতের কথা শুনবো? এবং তার একটা নিরাপদ ক্ষমতাটা হস্তান্তর করে নিরাপদ যাইতে হবে, নাহলে তো পরিণতি হবে ভয়াবহ। সেটা আজ করতে পারার পরে এই এনসিবিকে ত্যাগ করছে। এনসিবির কারো কথা ওই ঘোষণাপত্রে রাখে নাই, এমনকি ঘোষণাপত্রটা কি হবে এটা এনসিবি জানে না। হাসনাত নিজেই বলছে যে 4 তারিখ রাত্রে সে একটু জানছে। তাইলে এখন আর সরকারি দল এনসিপি নাই। ডক্টর ইউনূস এখন কি করছে? ওনার নিজের স্বার্থে, নিজের জীবন বাঁচানোর স্বার্থে সে এখন ওই 95%-এর দিকে চলে গেছে। মোটের উপর কথা বিএনপির কাঁধে উঠে বসছে। চোখের পলকে 5 তারিখে ঘোষণাপত্র দিচ্ছে, নির্বাচনও ঘোষণা দিয়ে দিচ্ছে, এবং কাজ শুরু হয়ে গেছে। নির্বাচন কাজ শুরু হয়ে গেছে, বিএনপি ক্ষমতায় আসবো, হয়তো ডক্টর ইউনূস চাইলে প্রেসিডেন্ট হবে। তারেক জিয়ার লগে লন্ডনে যে বৈঠক হয়েছে শর্ত অনুযায়ী তারেক জিয়া বলছে তাকে যে আপনি আমাদের সাথে থাকবেন, কিন্তু কোন পদ দিবে এটা বলেন। তাহলে পদ দিতে গেলে তাকে প্রেসিডেন্ট, আর না হলে
প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে বিশ্বে তাকে দিয়ে দিতে পারে। এখন ডক্টর ইউনূস দেখতেছে যে সবচেয়ে নিরাপদ আমার এইটাই, কারণ আমি এই এতদিনে যা কিছু নিয়েছি নিজ নামে, সুদ মাপ, এই মাপ, সেই মাপ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, যদি বাজাবাজিতে যাই আমার এগুলো সব যাবে এবং আমার জেল খাটতে হবে, আমি বিদেশ পালাইতে পারবো না। এবার এমন একটা সিস্টেম করছে ওনার পালাইতেও হবে না, উনি নিরাপদে বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে সেখানেও তার ক্ষমতা থাকবে, কর্তৃত্ব থাকবে। সে লাইনটা ক্রস করছে এই 5ই আগস্টের 2-3 দিন আগে বা একটা সপ্তাহ আগে উনি জামাতকে তালাক দিছে, এনসিপিকে তালাক দিছে, বিএনপির কাঁধে উঠছে, দেশের 95% মানুষের দিকে গেছে। তাহলে আমাদের তো মায়া লাগে, এই যোদ্ধাগুলাকে খাইয়ে দিল জামাত, এনসিপির যোদ্ধাগুলারে খাইয়ে দিল জামাত। এখন এই ছেলেগুলা হতাশাগ্রস্ত হইয়া কক্সবাজারে, এটা সত্য, যে বসে আসছিল, এখন তারা কেউ সেফ এক্সিট, তারা এখানে নিরাপদ মনে না করলে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করবে, বিদেশ যেতে লাগলে আমেরিকাকে প্রথম পছন্দ করবে, সেই জন্য পিটার হাস বা তার প্রতিনিধির সাথে আলাপও করতে পারে। অতএব সাধু সাবধান, কিন্তু আমরা এটা চাই নাই। কিন্তু জামাতের কারণে এনসিপি শেষ হয়ে গেছে। বেশি বেশি করে এই ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আবারও কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।